মিস্টার ইয়াং হ্যাড সেভারেল আইডিওসিনক্রেসিস, অদ্ভুত ব্যবহার। তাহলে মিস্টার ইয়াং এর মধ্যে কিছু অদ্ভুত ব্যবহার ছিল। মিস্টার ইয়াংটা কে? মিস্টার ইয়াং, হ্যাঁ, হেডমাস্টার, হেড টিচার, ঠিক আছে। তার মধ্যে কিছু আইডিওসাইনক্রেসিস, কিছু অদ্ভুত ব্যবহার ছিল। হাউএভার মানে কি? যদিও, হাউএভার বা যাই হোক, and many were the jokes we would have at his expense. However, যদিও, and many were the jokes, তাকে নিয়ে অনেক জোক করতাম, we would have at his expense, তার বিভিন্ন আচার আচরণ দেখে আমরা খুব আমাদের নিজেদের মধ্যে একটা তার সে হয়ে যেত একটা জোকসের পার্ট। হি হ্যাড অ্যান এল্ডার ব্রাদার, তার একটা বড় ভাই ছিল। এ ব্যাচেলার মানে সে ছিল কি? ব্যাচেলার মানে অবিবাহিত। অ্যান্ড এবং এ মিশনারি উইথ এ ভেনারেবল বিয়ার্ড, সে একজন মিশনারির লোক ছিল, মিশনারি। আর হচ্ছে ভেনারেবল মানে হচ্ছে সম্মানীয়। তো এখানে সম্মানীয় বিয়ার্ড নয়, বিয়ার্ড মানে এখানে বিয়ার্ড মানে কি? তার দাড়ির কথা বলা আছে। তার এখানে সুন্দর একটা বড় দাড়ি ছিল, সেটাকেই বলা হচ্ছে ভেনারেবল বিয়ার্ড। হু ওয়াজ এক্সিডিংলি, এক্সিডিংলি মানে হচ্ছে এক্সট্রিমলি, who was exceedingly fond of children and would love to play with them. এখানে হিটাকে কোথায় গেল? হু। এখানে হু মানে কে? স্যারের দাদা, দাদা না, এল্ডার ব্রাদার, বড় ভাই। তো তার বড় ভাই এক্সিডিংলি মানে এক্সট্রিমলি মানে প্রচুর পরিমাণে। ফন্ড, ফন্ড মানে হচ্ছে কোনো কিছু চাওয়া, কোনো কিছুতে খুব ভালো লাগে। কিসে ভালো লাগে? ফন্ড অফ চিলড্রেন, সে বাচ্চা কাচ্চাকে খুব পছন্দ করতো। অ্যান্ড উড লাভ টু প্লে উইথ দেম, এবং বাচ্চাদের সাথে খেলতে পছন্দ করতো। দ্য ডিস্টিংগুইশ আওয়ার হেডমাস্টার ফ্রম হিজ এল্ডার ব্রাদার, উই নিকনেমড হিম। দেখো, তো একই রকম যেহেতু তাদের দেখতে, ভাই তো অনেকটা একই রকম হবে, এবং তারা সাহেব সাহেব বিদেশি বিদেশি দেখতে, এবং তাদের নামটাও অনেকটা মানে আমরা একটু তাদেরকে আলাদা করতে চাইতাম। এই যে ডিস্টিংগুইশ মানে পার্থক্য, তাদের দুজনের মধ্যে যাতে পার্থক্য তৈরি হয়, তাই আমরা কি করেছিলাম? এই যে আমরা নিকনেমড, নিকনেম মানে কি? ডাকনাম, ডাকনাম দিয়েছিলাম তাকে। কাকে দেওয়ার কথা বলা হচ্ছে বলো? টু ডিস্টিংগুইশ আওয়ার হেডমাস্টার, আমাদের হেডমাস্টারকে যাতে আলাদা করে আমরা বুঝতে পারি আমাদের হেডমাস্টারকে, তাই ফ্রম হিজ এল্ডার ব্রাদার মানে তার এল্ডার ব্রাদারের থেকে আমাদের হেডমাস্টারকে আলাদা করে আমরা দেখার জন্য আমাদের হেডমাস্টারকেই আলাদা একটা নাম দিয়েছিলাম, ঠিক আছে। ইয়াং, ইয়াং আমরা ইয়াং ইয়াং বলে তাকে ডাকতাম। দ্য লেটার বিং কল্ড ওল্ড ইয়াং, এবং আরেকজন যে পড়ে আছে, লেটার মানে আরেকজন, আরেকজন মানে বড় ভাই, তাকে ডাকা হতো ওল্ড জন, যেহেতু সে বড় ছিল তাকে ওল্ড ইয়াং, তাকে ওল্ড ইয়াং বলতাম। তাহলে আমাদের হেডমাস্টারকে আমরা ইয়াং ইয়াং বলতাম, এবং তার ভাইকে আমরা ওল্ড ইয়াং বলতাম। মিস্টার ইয়াং ইয়াং ওয়াজ ভেরি সেন্সিটিভ, সেন্সিটিভ মানে সংবেদনশীল, মানে অল্পতেই যদি কিছু একটা হয়ে যায়, আমরা আমাদের মধ্যে সেন্স রয়েছে বলে আমরা চেঁচিয়ে উঠি না। ভেরি সেন্সিটিভ টু কোল্ড অ্যান্ড, মানে ঠান্ডায় সে খুব পরিমাণে সেন্সিটিভ, তার মানে সে শীত পছন্দ করতো না, মানে একটুতেই তার শীত লাগতো। অ্যান্ড ইভেন অ্যান ওয়ার্ম ডে, এবং মানে এমন কি কি বলছে দেখ, ইভেন অন এ ওয়ার্ম ডে, এমন কি ওয়ার্ম ডে মানে গ্রীষ্মকালেও, হি উড শাট দ্য উইন্ডোজ লেস্ট দ্য ড্রট শুড কাম ইন, সে জানালা বন্ধ করে রাখতো। শাট দ্য উইন্ডোজ জানালা বন্ধ করতো, লেস্ট মানে পাছে মানে যাতে, দ্য ড্রট শুড কাম ইন মানে যাতে দমকা হাওয়া দিলে সে হাওয়াটা যাতে ঘরে না ঢুকতে পারে, ঠান্ডা লাগবে, তো এই জন্য সে জানালা বন্ধ করে রাখতো। হি উড ফ্রিকুয়েন্টলি ওয়ার্ন আস অ্যাবাউট দ্য রিস্ক অফ ক্যাচিং কোল্ড অ্যান্ড গেটিং কলেরা দেয়ার ফ্রম। দেখো সে কি বলতো, হি উড ফ্রিকুয়েন্টলি, ফ্রিকুয়েন্টলি মানে মাঝে মধ্যেই, ওয়ার্ন আস আমাদেরকে সতর্ক করতো, অ্যাবাউট দ্য রিস্ক এখানে একটা রিস্ক আছে কিসে, অফ ক্যাচিং কোল্ড মানে ঠান্ডা লেগে যেতে পারে আমাদের শরীরে, গেটিং কলেরা দেয়ার ফ্রম এবং তার ফলে কলেরা হতে পারে। সে মাঝে মধ্যে বাচ্চাদেরকে এরকমটা বলতো যে
রিস্ক আছে কিন্তু ঠান্ডা থেকে সবাই দূরে থাকবে, ঠান্ডা লেগে গেলে কিন্তু কলেরা হতে পারে, এইরকম তিনি ছিলেন। তাহলে এগুলো অদ্ভুত স্বভাব তো, এই অদ্ভুতটা জিনিসটা নিয়ে তো বাচ্চা কাচ্চা যোগ করতো, কি বলে পাগল নাকি, গরম লাগছে বলছে ঠান্ডা লেগে যাবে, কলেরা হয়ে যাবে। ইফ হি এভার ফেল্ট আউট অফ সর্টস হি উড টেক সাচ এ স্টিপ ডোজ অফ কুইনাইন। আমরা পড়েছি না কুইনাইন, হ্যাঁ, কলেরার জন্য। তাহলে ইফ হি এভার ফেল্ট আউট অফ সর্টস মানে তিনি যদি ওই ঠান্ডার দ্বারা কোনো মানে ঠান্ডার দ্বারা মনে হচ্ছে শরীরে কোনো একটা রোগ হচ্ছে আমার, হি উড টেক সাচ এ স্টিপ ডোজ অফ কুইনাইন, সে কুইনাইনের একটা ডোজ খেয়ে নিত। মানে তার মধ্যে যখনই ফিল হতো যে আমার শরীর খারাপ হচ্ছে মনে হয়, যাদের মধ্যে এরকম ভয় থাকে তাদের মধ্যে অটোমেটিক হয়েও যায়, ভয়ই আমাদের সবকিছু করায়। তো তিনি ভয় পেত, তো তখন তিনি কি খেতেন, মানে ভালো পরিমাণে কুইনাইন আর কি খেয়ে নিত, অ্যাজ উড মেক হিম অলমোস্ট ডিপ। এবং এইরকম পরিমাণে এরকম ওষুধ কুইনাইন খেতে খেতে সে একটা বধির টাইপের হয়ে গেছিল। ডিপ মানে কানে কম শুনছে, ওষুধের সাইড এফেক্ট আছে তো সেই জিনিসটা তার মধ্যে হতো, কিন্তু শরীরে তো প্যানিকও রয়েছে, ঠান্ডা লেগে গেলে আমার শরীর খারাপ হয়ে যাবে, এইসব চলতো। আফটার হি হ্যাড, এগুলো কাদের মধ্যে হয়, যারা সমাজে কম মেশে, যারা জাস্ট একটা পরিবেশের মধ্যে আবদ্ধ থাকে, সমাজটাকে ভালো করে দেখেনি, দেশ বিদেশে ঘুরতে যায়নি, নিজের পাড়াটাকে ভালো করে দেখেনি, তাদের মধ্যে ছোটখাটো জিনিসে প্যানিক হয়, তারা সমস্যা দেখলেই ভয় পায়। আফটার হি হ্যাড লিভ 20 ইয়ার্স ইন দ্য কান্ট্রি, 20টা বছর সে কিন্তু এই যে 20 ইয়ার্স লিভড, সে বসবাস করে ফেলেছে 20টা বছর দেশে, মানে তারা তো অ্যাংলো ইন্ডিয়ান, ঠিক আছে, আবার কিছু আছে ওইখান থেকে এখানে চাকরি করতে এসছে ইউরোপ থেকে, 20 বছর এখানে রয়েছে। তাহলে ভারতবর্ষে সে তারা ভারতবর্ষে 20টা বছর রয়েছে। হি কুড স্পিক হার্ডলি, হার্ডলি হচ্ছে না এর বরাবর, প্রায় না বললেই চলে। হি কুড স্পিক হার্ডলি এ ওয়ার্ড ইন দ্য লোকাল ডায়ালেক্ট। দেখো ডায়ালেক্ট মানে হচ্ছে কি, স্থানীয় ভাষা। তাহলে সে 20 বছর ধরে রয়েছে, মানুষে তো অনেক ভাষাও শিখে যায়, স্থানীয় ভাষা সে এখনো কিচ্ছু শিখতে পারেনি। আমরা যদি হিন্দি প্রদেশে থাকি আমরা হিন্দি ভাষা শিখে যাবো, 20 বছর যদি থাকি, ইংলিশ প্রদেশে থাকলে ইংলিশ শিখে যাবো, সে শেখেনি। ওই যে একটু আগে বললাম, রাস্তাঘাটে বেরোতে হবে, সমাজকে দেখতে হবে, প্রকৃতিকে বুঝতে হবে, সেসব উনি করতো না। তাহলে হি কুড স্পিক হার্ডলি মানে খুব কম পরিমাণে, মানে না এর বরাবর, এ ওয়ার্ড ইন দ্য লোকাল ডায়ালেক্ট। এখানে লোকাল ডায়ালেক্ট মানে বাংলা ভাষা শুধু নয়, স্থানীয় ভাষা, যে কোনো ভাষাই হতে পারে, স্থানীয় ভাষা। অ্যান্ড নেভার ইয়ার্ড টু গো ইন ফর সাইট সিং অর ট্যুরিং। তাহলে ট্যুরিং হচ্ছে ঘোরাঘুরিকে বলে, ঘুরতে যাওয়া, আর সাইট সিন মানে আশেপাশে এলাকা দেখা। তাই কি বলছে, অ্যান্ড নেভার ইয়ার্ড, নেভার ইয়ার্ড, ইয়ার্ড মানে ভেতরে ইচ্ছা, তার মধ্যে ইচ্ছাটা কখনোই জাগতো না যে একটু সাইট সিন দেখে আসি, একটু ঘুরে আসি। ইফ দ্য কেয়ারটেকার ফরগট টু পুট সামথিং অন হিজ টেবিল, যদি কোনো কেয়ারটেকার তার টেবিলে, যে কেয়ারটেকার যদি ভুলে যেত, ফরগট মানে ভুলে যেত, টু পুট রাখতে, সামথিং কোনো কিছু, অন হিজ টেবিল তার টেবিলে, যেটা তার টেবিলে রাখা উচিত, হেডমাস্টার তো, সেটা যদি সে রাখতে ভুলে যেত, মিস্টার ইয়াং উড রিং ফর হিম, তাকে ডাকতো, রিং করে ডাকতো, টিং বা কোনোভাবে তাকে ডেকে পাঠাতো। পয়েন্ট টু দ্য থিং ওয়ান্টেড বাট আনএবল টু স্কল্ড হিম, মানে তার দিকে লক্ষ্য করে বা তার দিকে তাকিয়ে এসে তাকে অনেক কিছু বকবক করতে চাইতো, বকতে চাইতো যে কেন নেই আমার টেবিলে, বাট কিন্তু আনএবল কিন্তু সেটা সে পারতো না, টু স্কল্ড তাকে বকাবকি করতে পারতো না, হিম তাকে, ইন দ্য লোকাল ডায়ালেক্ট। ডায়ালেক্ট মানে কি বললাম একটু আগে, স্থানীয় ভাষা। তাহলে স্থানীয় ভাষায় তো তাকে বকতে পারতো না, তাই সে, যেহেতু সে হেডমাস্টার, সে সব মানে তার একটা নিজস্ব একটা সম্মান রয়েছে, বেকার উল্টাপাল্টা বলবো, ঠিক আছে, ঠিকঠাক সে বুঝতে পারছে না, লোকে হাসাহাসি করবে, আমার তো একটা মর্যাদা সম্মান আছে, তাই সে বকতেও পারতো না তাকে, স্থানীয় ভাষা যেহেতু জানতো না, তাই স্থানীয় ভাষা তাকে বকতে পারতো না। কারণ এই সমস্ত যে লোকগুলো, একটা স্কুলে হেডমাস্টার, তার যে ছোটখাটো যে গ্রুপ ডি বা সাধারণ যে স্টাফগুলো হতো, সেগুলো সব কিন্তু ভারতীয় হতো, তাই না? কারণ এই কর্মচারী লেভেলের কাজ তো কেউ ইউরোপ থেকে করতে আসবে না, আসবে?
ইউরোপ মহাদেশ থেকে লোক আনা হচ্ছে, এখানকার ঘর ঝাড় দেবে স্কুলের, তা তো করবে না। সেগুলো সব সাধারণ লোক করতো। চিঠি দেওয়া, ছোটখাটো কাজগুলো সব আমাদের দেশের লোক করতো। আর দেশের লোকগুলো তো স্থানীয় ভাষা বোঝে, ওরা তো ইংলিশ বোঝে না। ব্যাস এই হচ্ছে কাহিনী। উড কন্টেন্ট, কন্টেন্ট মানে সন্তুষ্ট, উড কন্টেন্ট হিমসেলফ উইথ গ্ল্যারিং অ্যাট হিম। এই যে গ্ল্যারিং হচ্ছে একদৃষ্টে তাকিয়ে থাকা, মানে তাও মনে একটা শান্তি আসছে না, কখন? যতক্ষণ আমি তাকে কিছু বলতে পারছি, কিটকিট হচ্ছে তো, তো মনের শান্তি আসার জন্য সে এক দৃষ্টে তার দিকে তাকিয়ে থাকতে এরকম করে রেগে। এটার মধ্যে দিয়ে আর কি সে বলছে, দেখো। অ্যান্ড দেম মিউটারিং, এই যে মিউটারিং হচ্ছে মুখে বিড়বিড় বিড়বিড় করে বলা। অল দিস অট টু হ্যাভ বিন ডান বিফোর, সবকিছু আগে থেকে রেখে দিতে হয় না, জানো না, বোঝো না, এটা সে ইংলিশে এরকম ভাবে বিড়বিড় বিড়বিড় করতে করতে বলে, জোরে জোরে বলে না, কারণ জোরে জোরে বললে সে কিছু বুঝবে না। ইফ এ মেসেঞ্জার, দেখো মেসেঞ্জার হচ্ছে দূত, চিঠিপত্র যারা দেয়। ইফ আ মেসেঞ্জার ব্রট ইন আ লেটার অ্যান্ড মিস্টার ইয়াং ওয়ান্টেড টু আস্ক হিম টু ওয়েট, দেখো কোন একটা মেসেঞ্জার আসলো, ব্রট কিছু একটা নিয়ে আসলো, কোন একটা লেটার নিয়ে আসলো, অ্যান্ড মিস্টার ইয়াং, তখন মিস্টার ইয়াং ওয়ান্টেড টু আস্ক হিম, তার সাথে, তাকে তো কিছু বলতে হবে, বা তার সাথে কোনো কথা বলার ব্যাপার থাকতে পারে, তাই চাইতো কিছু বলতে। টু ওয়েট, তো বলার জন্য তাকে কি করতে হতো? তখন অপেক্ষা করতে হতো, মেসেঞ্জারকে বলে দাঁড়াও, ঠিক আছে, তাকে থামিয়ে দিত। তারপর সে কি করতো? হি উড রান আপ টু হিজ ওয়াইফ, তারপর সে তার বউয়ের কাছে চলে যেত, পাশের ঘরে বউ থাকতো, বউয়ের কাছে চলে যেত। গেট দ্য কারেক্ট ওয়ার্ডস ফ্রম হার, এবং তাকে কি বলা যায় সেই ওয়ার্ডটা বউয়ের থেকে শুনে নিত, যে সে এটা বলতে এসছে, বউ সেটাকে আর কি বাংলায় বা স্থানীয় ভাষায় ট্রান্সলেট করে সুন্দর করে বলে দিত। অ্যান্ড go on repeating them till he was able to come out and throw them at the man, ওই যে মেসেঞ্জারটাকে দাঁড় করিয়ে দিল, দাঁড় করানোর পর সে তার বউয়ের কাছে গেল, অ্যান্ড গো অন রিপিটিং, এই যে বারবার রিপিট করতে শুরু করে দিল, বউ যেটা বললো যে এইটা গিয়ে তুমি তাকে বলো গা, ওই কথাটা মুখে বিড়বিড় করতে করতে, মানে মুখস্থ করতে করতে আসতো। দেম টিল, যতক্ষণ না হি ওয়াজ এবল টু কাম আউট অ্যান্ড থ্রো দেম, যতক্ষণ না তাকে বলতে পারছে এসে, ততক্ষণ সে ওই বলতে 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 বলতেই আসতো, বারবার বলে যেত একই কথা, এবং সেই মানুষটার কাছে গিয়ে এসে জিনিসটা মানে কথাটাকে থ্রো করে দিত, মানে বলে দিত। উইথ অল দিস আওয়ার হেডমাস্টার ওয়াজ এ ম্যান হু বোর হিমসেলফ উইথ ডিগনিটি, দেখো উইথ অল দিস মানে সমস্ত কিছুর পরেও আওয়ার হেডমাস্টার, আমাদের প্রধান শিক্ষক, ওয়াজ এ ম্যান, এমন একজন মানুষ ছিল, হু বোর হিমসেলফ উইথ ডিগনিটি, মানে নিজেকে আর কি মর্যাদার সাথে সবার সামনে তুলে ধরতো, মানে নিজের মধ্যে একটা মানে সবাই যাতে তাকে মর্যাদা দেয় সেই ব্যাপারটা সে সবসময় বজায় রাখার চেষ্টা করতো, মানে কোনোভাবেই নিজেকে আর কি লোকাল বানিয়ে দিত না, যাতে কেউ তাকে সম্মান করবে না, যাতে সবাই মর্যাদা করে, সেই জায়গাটা সবসময় সে নিজে বজায় রাখতো, মানে নিজেকে সেইভাবে সবার সামনে তুলে ধরতো। and poise and commanded our respect, এবং আমরাও কিন্তু তাকে কি করতাম? রেসপেক্ট করতাম, তার প্রতি সম্মান প্রদর্শন করতাম, কারণ সে তো নিজেকে ওরকম ভাবে বানিয়ে রাখতো আমাদের সামনে। দো ইট ওয়াজ টিংড উইথ ফেয়ার, তবুও তার মধ্যে একটা ভয় জিনিস সবসময় থাকতো, মানে মানে মানুষ যে জিনিসটা ঠিকঠাক পারে না সেই জিনিসটা করতে গেলে তার মধ্যে একটা ভয় কাজ করে, তো তার মধ্যে তো অনেক কিছু মানে ভালো ভালো মর্যাদা এগুলো সব তাকে তো দেখাতে হতো, কিন্তু তার মধ্যে কিন্তু একটা ভয়ের মিশ্রণ সবসময় থাকতো। যদিও ইট ওয়াজ টিংড উইথ ফিয়ার, তার মধ্যে একটা ভয়ের উদ্রেক, ভয়ের পরিবেশ সবসময় কাজ করতো। আওয়ার হেডমিস্ট্রেস, তাহলে আমাদের হেডমাস্টার এখানেই কমপ্লিট হয়ে গেল। এবার হেডমিস্ট্রেস সম্বন্ধে ছোট্ট একটু কথা। আওয়ার হেডমিস্ট্রেস ওয়াজ আ মাদারলি লেডি, মানে সে ঠিক মায়ের মতো ছিল সব বাচ্চা কাচ্চার কাছে, ঠিক আছে, একজন এরকম হলে আরেকজন ঠিক অন্যরকম তো হতেই হবে, মায়ের মতো ছিল বাচ্চাদের কাছে। হু ওয়াজ ইউনিভার্সালি লাইকড মানে সবাই লাইকড, পছন্দ করে, তাহলে এইরকম মানুষকে প্রাইমারি স্কুলে সব বাচ্চাই তো পছন্দ করবে, তাহলে ইউনিভার্সালি মানে সবাই, তাহলে সবাই তাকে পছন্দ করতো। And I must say that there was never any attempt to influence unduly our social
অ্যান্ড রিলিজিয়াস আইডিয়াস। দেখো আরেকটা কি বলা হচ্ছে, অ্যান্ড এবং আই মাস্ট সে, আমি বলতে পারি, দ্যাট যে দেয়ার ওয়াজ নেভার এনি অ্যাটেম্প্ট, মানে সেখানে কোনো রকমই চেষ্টা করা হতো না, টু ইনফ্লুয়েন্স মানে প্রভাবিত করা, কি প্রভাবিত করা, আনডিউলি অযথা, আওয়ার সোশ্যাল আমাদের সামাজিক, অ্যান্ড রিলিজিয়াস আইডিয়া এবং ধর্মীয় যে সমস্ত আইডিয়া, সামাজিক ধর্মীয় বিভিন্ন যে রীতিনীতি আইডিয়া বা এই সমস্ত জিনিস তোমাদের করতে হবে, এই সমস্ত জিনিস কোনো কিছুই কোনোভাবেই মানে কারোর ইচ্ছা নেই তার উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা স্কুল করতো না। সামাজিক ধর্মীয় বিভিন্ন রীতি নীতি প্রথা এগুলো এই স্কুল বা স্কুলের অথরিটি কোনোভাবে বাচ্চাদের উপর চাপিয়ে দিত না, সেটাই বলছে যে আই মাস্ট সে, তাই নেতাজি বলছে আমি এটা বলতে পারি, জোর দিয়ে বলতে পারি, এরকমটা তারা করতো না কখনোই। থিংস ওয়েন্ট অন স্মুথলি ফর সাম ইয়ার্স, তাহলে এগুলো পড়ে আমরা কি বুঝতে পারলাম, ঠিকঠাকই সমস্ত জিনিস চলছে। তাহলে থিংস জিনিসপত্র, ওয়েন্ট অন স্মুথলি ফর সাম ইয়ার্স মানে কিছুদিন ধরে, মানে কিছু বছর সমস্ত কিছুই ঠিকঠাকই চলছিল, স্মুথলি, ওই যে স্মুথলি সাম ইয়ার্স, অ্যান্ড উই সিমড টু হ্যাভ ফিটেড ইনটু আওয়ার মিলিউ স্প্লেন্ডিডলি, স্প্লেন্ডিডলি মানে চমৎকার ভাবে, মানে এখানে কি বলতে চাইছে যে সমস্ত কিছু ঠিকঠাক চলছিল এবং উই সিম টু হ্যাভ ফিটেড, এবং আমরা ফিট হয়ে গিয়েছিলাম, মানে আমাদের দেখে ঠিক মনেই হতো যে আমরা এই পরিবেশের সাথে একদম ফিট হয়ে গেছি, ইনটু আওয়ার মিলিউ স্প্লেন্ডিডলি, এবং চমৎকার ভাবেই আমরা কিন্তু এখানে ফিট হয়ে গেছি, মানে আমরা পরিবেশের সাথে মানিয়ে নিতে পেরেছি। বাট কিন্তু, তারপরেই তো বাট আসবে, এবারে নেগেটিভ জিনিস, বাট গ্র্যাজুয়ালি, গ্র্যাজুয়ালি মানে ধীরে ধীরে, বাট গ্র্যাজুয়ালি দেয়ার অ্যাপিয়ার্ড এ রিফট উইদিন দ্য লিউট, ধীরে ধীরে সুরের মধ্যে ফাটল ধরলো, এই যে লিউট, রিফট মানে ফাটল, লিউট হচ্ছে সুর, তাহলে কিন্তু ধীরে ধীরে সুরের মধ্যে যেন একটা ফাটল দেখা গেল। সামথিং হ্যাপেন্ড হুইচ টেন্ডেড টু ডিফারেন্সিয়েট আস ফ্রম আওয়ার এনভায়রনমেন্ট। দেখো সামথিং হ্যাপেন্ড কিছু ঘটেছিল, হুইচ যেটা, টেন্ডেড টু ডিফারেন্সিয়েট যেটা আমাদেরকে ডিফারেন্সিয়েট করছিল, আমাদেরকে নিয়ে ডিফারেন্সিয়েট করা হচ্ছিল, আস ফ্রম আওয়ার এনভায়রনমেন্ট আমাদের এই পরিবেশে মনে হচ্ছিল আমাদের জন্য এটা সুইটেবল জায়গা নয়, আমাদের নিয়ে ভেদাভেদ করা হচ্ছে। ওয়াজ ইট দ্য এফেক্ট অফ লোকাল কজেস or was it the echo of larger socio-political disturbances? Was it the effect of local causes? এইসবের কারণ কি, এটা কোনো লোকাল কজেস মানে মানে লোকাল অস্থিরতা, মানে লোকাল পরিবেশে কিছু সমস্যা হচ্ছে তার কারণে হতে পারে, অথবা অর ওয়াজ ইট দ্য ইকো, ইকো মানে প্রতিধ্বনি, এটা একটা প্রতিধ্বনি হতে পারে, অফ লার্জার সোশিও পলিটিক্যাল, একটা লার্জার মানে বড় একটা এরিয়া জুড়ে, সোশিও সামাজিক, পলিটিক্যাল রাজনৈতিক, ডিস্টারবেন্স অস্থিরতা, দ্যাট ইজ আ পজার, এই যে পজার মানে হচ্ছে ধাঁধা, আই শ্যাল নট অ্যান্সার ফর দ্য প্রেজেন্ট, তাহলে এটা কি, এটা কেন এই এরকমটা আমি বলছি, কেন এই জিনিসগুলো ঘটেছে আমি এই মুহূর্তে বলছি না, তাই বলছে আই শ্যাল নট অ্যান্সার, আমি এর উত্তর এখনই দেব না, ফর দ্য প্রেজেন্ট মানে এই বর্তমান সময়ে আমি এর উত্তর দিচ্ছি না, একটু পরে দিচ্ছি তাহলে বুঝতে সুবিধা হবে। টু সাম এক্সটেন্ট দিস ডিফারেন্সিয়েট ওয়াজ ইনএভিটেবল, বাট হোয়াট ওয়াজ নট ইনএভিটেবল ওয়াজ দ্য কনফ্লিক্ট দ্যাট অ্যারোজ আউট অফ ইট, মানে এর ফলে এরকমটা হতে পারে যেটা অ্যাভয়েড করা যায় না, এটা আমরা বুঝতে পেরেছিলাম, বাট কিন্তু হোয়াট ওয়াজ নট ইনএভিটেবল ওয়াজ দ্য কনফ্লিক্ট, কনফ্লিক্ট মানে ঝামেলা, দ্যাট অ্যারোজ আউট অফ ইট, এবং এটার ফলে অনেক পরিমাণে ঝামেলা দ্বন্দ্ব চারিদিকে দেখা যাচ্ছিল, যেটাকে অ্যাভয়েড করা যাচ্ছিল না। উই হ্যাড বিন লিভিং ইন টু ডিস্টিংক্ট ওয়ার্ল্ডস, মানে আমাদের ঠিক মনে হচ্ছিল আমরা যেন দুটো পৃথক বিশ্বে বসবাস করছি, উই হ্যাড বিন লিভিং বসবাস করছি, ইন টু ডিস্টিংক্ট মানে আলাদা আলাদা, ওয়ার্ল্ডস পৃথিবীতে, আমরা যেন দুটো আলাদা আলাদা পৃথিবীতে বাস করছি, এরকমটাই তো ফিল হবে, কারণ ওই স্কুলের পরিবেশ একরকম, আবার সরকারি স্কুলগুলোর পরিবেশ আরেক রকম, এবং আমাদের দেশটা আর এক রকম, মানে আমাদের নিয়ে তো টানাটানি করা হচ্ছে চারিদিকে,
মানে আমরা ওইখানে গিয়ে ঠিকঠাক পাচ্ছি না, আবার এখানেও ঠিক কেমন একটা জিনিস ঘটছে। তাই আমাদের ফিল হচ্ছে যে আমরা যেন বাস করছি দুটো আলাদা আলাদা বিশ্বের মধ্যে। অ্যান্ড অ্যাজ আওয়ার কনসিয়াসনেস ডেভেলপড উই বিগ্যান টু রিয়েলাইজ স্লোলি। আর কি বলা আছে দেখো, অ্যান্ড অ্যাজ আওয়ার কনসিয়াসনেস, কনসিয়াসনেস মানে কি, কত বড় একটা ওয়ার্ড। কনসিয়াসনেস মানে যেটা আমরা মাইন্ডের মধ্যে দিয়ে ভেবে যেটা বুঝতে পারি, হ্যাঁ এটার মানে এইটা। তো যখন আমাদের মধ্যে ভালো পরিমাণে ডেভেলপ হলো, কি ডেভেলপ হলো, কনসিয়াসনেস, আমাদের মধ্যে বোঝার ক্ষমতা যখন আরো বাড়লো, উই বিগ্যান টু রিয়েলাইজ, আমরা বুঝতে শুরু করলাম কি, স্লোলি, ধীরে ধীরে, দ্যাট, যে দিস টু ওয়ার্ল্ডস ডিড নট অলওয়েজ ম্যাচ, এই দুটো পৃথিবী কখনোই ম্যাচ করা যাবে না, কখনোই সেটাকে ম্যাচ করা যাবে না, কারণ দুটোই সম্পূর্ণ আলাদা। দেয়ার ওয়াজ অন দ্য ওয়ান হ্যান্ড দ্য ইনফ্লুয়েন্স অফ ফ্যামিলি অ্যান্ড সোসাইটি হুইচ ওয়াজ ইন্ডিয়া। দেখো, দেয়ার ওয়াজ অন দ্য ওয়ান হ্যান্ড মানে একদিক থেকে বললে মানে বলা যায় যে দ্য ইনফ্লুয়েন্স অফ আ ফ্যামিলি, ইনফ্লুয়েন্স মানে প্রভাব, তাহলে ফ্যামিলির প্রভাব এবং সোসাইটি সমাজ, হুইচ ওয়াজ ইন্ডিয়া মানে আমাদের ফ্যামিলি, সমাজ, সমস্ত কিছু বলতে কোনটাকে বোঝানো হচ্ছে, ভারতবর্ষ। দেয়ার ওয়াজ অন দ্য আদার, যদি অন্যভাবে বলা হয়, অ্যানাদার ওয়ার্ল্ড, অ্যানাদার অ্যাটমসফিয়ার মানে অন্য ধরনের পৃথিবী, অন্য ধরনের পরিবেশ, where we spent most of our working days, যেখানে আমরা আমাদের আমরা স্পেন্ড কাটাই, মোস্ট বেশিরভাগ, অফ আওয়ার ওয়ার্কিং ডেজ আমাদের কাজের দিনগুলো। তাহলে একটা পৃথিবী হচ্ছে আমাদের ভারতবর্ষ, আমাদের ফ্যামিলি, আর একটা পৃথিবী হচ্ছে ওই স্কুলটার কথা বলা হচ্ছে, ওটা অ্যানাদার একটা ওয়ার্ল্ড, যেখানে আমরা আমাদের বেশিরভাগ কাজের সময়টা কাটাচ্ছি। হুইচ ওয়াজ নট ইংল্যান্ড মানে ওখানে সমস্ত কিছুই তো ইংল্যান্ডের মতো, কিন্তু ওটা ইংল্যান্ড নয়, অফকোর্স অবশ্যই ওটা ইংল্যান্ড নয়, বাট আর নিয়ার অ্যাপ্রোচ টু ইট, কিন্তু একটা ছোট্ট ইংল্যান্ডের মতো, ওটা ইংল্যান্ড নয় কিন্তু ছোট্ট একটা ইংল্যান্ডের মতনই একটা জিনিস হচ্ছে ওই স্কুলটা, কারণ ওইখানে সব কালচারই তো ওইখানকার। উই ওয়ার টোল্ড দ্যাট বিকজ উই ওয়ার ইন্ডিয়ানস উই কুড নট সিট ফর স্কলারশিপ, এই যে ভেদাভেদ শুরু হবে, ওই স্কুলে পড়াশোনা করছি কিন্তু ভেদাভেদ করা হচ্ছে, এটা তো কেউ মেনে নেবে না। উই ওয়ার টোল্ড দ্যাট মানে আমাদেরকে বলা হতো যে, কারণ উই ওয়ার ইন্ডিয়ানস আমরা ছিলাম ভারতীয়, উই কুড নট সিট আমরা সিট পেতাম না বা বসতে পারতাম না, ফর স্কলারশিপ এক্সামিনেশনে, কোনো রকম স্কলারশিপ এক্সামিনেশন হলে সেখানে আমাদেরকে বসতে দেওয়া হতো না, কারণ আমরা ভারতীয় ছিলাম। লাইক প্রাইমারি স্কুল অ্যান্ড মিডিল স্কুল এক্সামিনেশন, তাহলে প্রাইমারি স্কুল মিডিল স্কুলের এক্সামিনেশনের বিভিন্ন স্কলারশিপের জন্য এক্সাম হতো, যে স্কলারশিপ এক্সামে ভালো ভালো স্টুডেন্টরা বসতে পারবে এবং যারা ওই পরীক্ষায় পাশ করবে তাদেরকে টাকা দেওয়া হবে, কিন্তু এই সুযোগ সুবিধাগুলো আমরা পেতাম না যেহেতু আমরা ভারতীয় ছিলাম। দো ইন আওয়ার অ্যানুয়াল এক্সামিনেশনস মেনি অফ আস ওয়ার টপিং দ্য ক্লাস। দেখো, দো যদিও, ইন আওয়ার অ্যানুয়াল এক্সামিনেশন আমাদের অ্যানুয়াল এক্সামিনেশনে মানে ফাইনাল পরীক্ষায়, মেনি অফ আস আমাদের মধ্যে বেশিরভাগই, ওয়ার টপ করতো, দ্য ক্লাসে তারা টপার ছিল, তাহলে তারা তো এই স্কলারশিপ এক্সামে বসতে পারবে কিন্তু আমরা বসতে পারতাম না। অ্যাংলো ইন্ডিয়ান বয়েজ কুড জয়েন দ্য ভলেন্টিয়ার কর্পস, দেখো ভলেন্টিয়ার মানে স্বেচ্ছাসেবক তাই তো, আর কর্পস মানে হচ্ছে সৈন্য, তাহলে অ্যাংলো ইন্ডিয়ান যারা ছিল প্রবাসী ভারত মানে অ্যাংলো ইন্ডিয়ান যারা ছিল, অ্যাংলো ইন্ডিয়ান বয়েজ তারা কি করতো, কুড জয়েন দ্য ভলেন্টিয়ার কর্পস, তারা স্বেচ্ছাসেবক সৈন্যবাহিনীতে যোগ দিতে পারতো। অ্যান্ড সোলজার এ রিফেল, তারা সোলজারও হতে পারতো, সৈন্য হতে পারতো, বাট কিন্তু উই কুড নট কিন্তু আমরা পারতাম না। স্মল ইনসিডেন্ট ছোটখাটো ঘটনা, লাইক দিস ঠিক এইরকমই, বিজ্ঞান ঘটতে লাগলো বা শুরু হতে লাগলো, টু ওপেন আওয়ার আইজ আমাদের চোখ খুলে দিল, এই ধরনের ছোট ছোট ঘটনা দেখে আমাদের চোখটা এবার খুলে যাচ্ছে। টু দ্য ফ্যাক্ট দ্যাট আমরা ফ্যাক্টটা বুঝতে পারছি যে অ্যাজ ইন্ডিয়ানস আমরা যেহেতু ভারতীয়, উই ওয়ার এ ক্লাস অ্যাপার্ট আমাদের মধ্যে একটা আলাদা
ভাগ ভাগ করছে আমাদেরকে নিয়ে, অ্যাপার্ট করছে। দো যদিও আমরা বিলং করছিলাম টু দ্য সেম ইনস্টিটিউশন, আমরা একই ইনস্টিটিউশনে পড়ি, সবই আমাদের একই, কিন্তু আমরা যেহেতু ভারতীয় বলে আমাদেরকে নিয়ে ভেদাভেদ করা হচ্ছে। দেন দেয়ার উড বি অকেশনাল কোয়ারেল বিটুইন ইংলিশ, মানে এই জিনিসটা আমি বুঝতে পারছি, তার মানে আমার মতো আরো ভারতীয়রা বুঝতে পারছে, তাই কি বলা হচ্ছে, দেন তারপরেই দেয়ার উড বি অকেশনাল কোয়ারেল, অকেশনাল মানে মাঝে মধ্যে, কোয়ারেল মানে ঝগড়া, বিটুইন মানে দুজনের মধ্যে, ইংলিশ, যে ইংলিশ বলতে এখানে কাকে বলা হচ্ছে, অ্যাংলো ইন্ডিয়ানদের, অ্যান্ড ইন্ডিয়ান বয়েজ এবং ভারতীয় ছেলেদের, হুইচ উড ফিনিশ, যেটার ফিনিশ ঘটতো মানে যেটা সমাপ্তি ঘটতো, ফিনিশ আপ উইথ আ বক্সিং বোট, যেটা বক্সিং এ গিয়ে সমাপ্ত ঘটতো, ইন হুইচ সিম্প্যাথাইজ উড বি মোবিলাইজড অ্যালং রেসিয়াল লাইনস। এই যে ঝামেলা হতো, এবার মানুষ তো পক্ষপাতিত্ব করে পক্ষ তো নেবে কোনো একটা দলে, তো এখানে জাতিগতভাবে সবাই পক্ষপাতিত্ব করতো, মানে ওই স্কুলে যেহেতু সব বেশিরভাগটাই হচ্ছে অ্যাংলো ইন্ডিয়ান, তাই ওখানে সবাই ওই অ্যাংলো ইন্ডিয়ান ছেলেটার হয়ে সবাই ইয়ে করতো, যে সবাই চাইতো যে মারামারিতে ও জিতুক, ওকেই আর কি সাপোর্ট করা হতো, সেটাই বলছে মোবিলাইজ, সচল রাখা হতো, এবং রেসিয়াল লাইন এবং জাতিগতভাবে সমর্থন করা হতো, এই জাতিগত বিষয়টা এখানে চলে আসতো। দ্য সন অফ আ ভেরি হাই ইন্ডিয়ান অফিসিয়াল, মানে দা সন হচ্ছে পুত্র বা ছেলে, অফ এ ভেরি হাই ইন্ডিয়ান অফিসিয়াল, কোনো উচ্চপদস্থ ভারতীয়, কোনো ভারতীয় বংশের সন্তান, যে আর কি ওই স্কুলে পড়তো, তাই বলছে হু ওয়াজ এ ফেলো স্টুডেন্ট উড অর্গানাইজ করতো ম্যাচেস মানে খেলা, বিটুইন ইন্ডিয়ানস অ্যান্ড ইউরোপিয়ানস, ভারতীয়দের সাথে ইউরোপিয়ানদের মধ্যে একটা খেলা, মানে তার কি বলছে দেখো, অ্যাট হিজ প্লেস, তার নিজের বাড়িতেই বা নিজের গ্রাউন্ডে মাঝে মধ্যেই খেলা শুরু করতো, সেই খেলায় কারা কারা অংশগ্রহণ করতো, ইন্ডিয়ানরা ভারতীয়রা, এবং বিপক্ষে থাকতো ইউরোপিয়ানরা, অ্যান্ড দোজ অফ আস হু কুড প্লে ওয়েল উড জয়েন, মানে যারা খুব ভালো খেলতো, যে কুড প্লে ওয়েল, যারা ওই ধরনের খেলা ভালো খেলতো তারা জয়েন করতে পারতো, এইদার সাইড মানে যে কোনো একটা সাইডে। আই ক্যান অলসো রিমেম্বার, মানে আমি মনে করতে পারি, দ্যাট যে উই ইন্ডিয়ান বয়েজ, আমরা যারা ভারতীয় ছেলেরা ছিলাম, টকিং অ্যামং মানে অনেকের মধ্যে বোঝালে অ্যামং হয়, তাহলে আমরা নিজেদের মধ্যে টকিং আলোচনা করতাম, আওয়ার সেলস নিজেরাই মানে নিজেদেরকে নিয়ে, উড সামটাইমস মাঝে মধ্যে, সে আমরা বলতাম, দ্যাট যে উই ওয়ার ফেড আপ, আমরা ফেড আপ হয়ে গেছি, ফেড আপ মানে বোরিং, বিরক্ত হওয়া, ফেড আপ উইথ দ্য বাইবেল, এই বাইবেল পড়তে পড়তে আমরা ফেড আপ হয়ে গেছি, আমাদের আর ভালো লাগছে না, তো এই কথাটা আমাদের বন্ধু বান্ধব সহপাঠীরা মাঝে মধ্যেই বলতো, এবং এই কথাগুলো আমরা মাঝে মধ্যে শুনতে পেতাম, এবং আমরা নিজেরা বলতাম, আমিও বলতাম, অ্যান্ড দ্যাট ফর নাথিং ইন দ্য ওয়ার্ল্ড উড উই এভার চেঞ্জ আওয়ার রিলিজিয়ান, মানে কোনো কিছুর জন্যই আমরা আমাদের এই রিলিজিয়ান ধর্ম পরিবর্তন করতে পারবো না, বাইবেলের মধ্যে এটাই থাকতো, তাদের ধর্ম গ্রহণ করে তাদের মতো করে চলতে হবে, কিন্তু আমরা বাইবেল আমাদের পড়তে ভালো লাগতো না, এবং নিজেরা আমরা এটাই বলতাম যে যাই হয়ে যাক, পৃথিবী উথল পাথাল হয়ে যাক, কিন্তু আমরা আমাদের ধর্ম কোনোভাবেই চেঞ্জ করতে পারবো না। দেন দেয়ার কেম দ্য নিউ রেগুলেশন, এই জায়গাটা দেখো, দেন দেয়ার কেম দ্য নিউ রেগুলেশনস অফ দ্য ক্যালকাটা ইউনিভার্সিটি মেকিং বেঙ্গলি আ কম্পালসারি সাবজেক্ট ফর দ্য ম্যাট্রিকুলেশন। এই ম্যাট্রিকুলেশন মানে হচ্ছে কি, ম্যাট্রিকুলেশন মানে কি, মাধ্যমিক, আমরা মাধ্যমিক দিলাম না, মাধ্যমিককে কি বলে, ম্যাট্রিকুলেশন। দেখো এবার মাধ্যমিক পরীক্ষায় বেঙ্গলি কম্পালসারি সাবজেক্ট হয়ে গেল, এবার ওরা কি করবে, তাহলে ক্যালকাটা ইউনিভার্সিটি মানে ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে যে সমস্ত কলেজ ছিল, ইউনিভার্সিটির আন্ডারে কলেজ থাকে, তাই তো, তো ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে যে সমস্ত কলেজ ছিল সেখানে বাংলাকে কম্পালসারি করা হলো, মানে বাংলা তোমাকে পড়তেই হবে, বাংলা একটা সাবজেক্ট থাকবে, ওই পেপারটা তোমাকে পরীক্ষা দিতে হবে। ইন্টারমিডিয়েট অ্যান্ড ডিগ্রি এক্সামিনেশন অ্যান্ড ইন্ট্রোডিউসিং আদার চেঞ্জেস ইন দ্য ম্যাট্রিকুলেশন কারিকুলাম, তাহলে এখানে কি দেখতে পেলাম আমরা,
যে ক্যালকাটা ইউনিভার্সিটি কম্পালসারি হিসেবে বাংলা সাবজেক্টটাকে আনলো মাধ্যমিকে, এছাড়াও ইন্টারমিডিয়েট অ্যান্ড ডিগ্রি এক্সামিনেশন এবং ডিগ্রি এক্সামিনেশন এবং ইন্টারমিডিয়েট এক্সামিনেশন গুলোতেও বাংলার আর কি বাংলা ভাষা মাতৃভাষাকে আর কি জোর দেওয়া হলো। অ্যান্ড ইন্ট্রোডিউসিং আদার চেঞ্জেস, এবং অন্যান্য আরো অনেক চেঞ্জেস আনলো তারা তাদের পাঠ্যক্রমে পড়াশোনার মধ্যে। ইন দ্য ম্যাট্রিকুলেশন কারিকুলাম, মানে মাধ্যমিক স্তরের পড়াশোনা নিয়ে তারা অনেক রকমের পরিবর্তন সিলেবাসের মধ্যে নিয়ে আসলো। তারা কলেজ স্তরেও পরিবর্তন আনলো, স্কুল স্তরেও অনেক পরিবর্তন আনলো এবং বাংলা ভাষা মাতৃভাষাকে বিশেষভাবে তারা জোর দিল। উই ওয়ার সুন মেড টু রিয়েলাইজ দ্যাট, এই যে সুন মানে তাড়াতাড়ি, তাহলে উই ওয়ার সুন মেড টু রিয়েলাইজ, আমরা খুব তাড়াতাড়ি রিয়েলাইজ করতে পেরেছিলাম, দ্যাট যে দ্য কারিকুলাম অফ দ্য পিই, এই যে প্রাইমারি স্কুলটা পিই স্কুল ডিড নট সুট আস, ডিড নট সুইট আস, এই জায়গাটা বোঝো। তাহলে আমরা খুব তাড়াতাড়ি বুঝতে পেরে গেলাম, কি বুঝতে পেরে গেলাম, যে দ্য কারিকুলাম অফ দ্য পি স্কুল, আমরা প্রাইমারি স্কুলে যা সমস্ত পড়লাম, ডিড নট সুট আস, আমাদের জন্য নয়, ওগুলো বেকার পড়লাম। অ্যান্ড দ্যাট আনলাইক দ্য আদার বয়েজ, অন্যান্য ছেলেদের থেকে আমরা এবার আলাদা হয়ে গেলাম। অন্যান্য ছেলেরা প্রাইমারি স্কুলে ভারতীয় স্কুলে পড়েছে, তারা তো বাংলাটা বুঝে গেছে, তাদের তো হাই স্কুলে গিয়ে অসুবিধা হবে না মাধ্যমিকের জন্য, কিন্তু তাদের থেকে আমরা আলাদা, মানে তাদেরকেও ওই স্কুলে পড়ার জন্য নতুনভাবে ভালো করে জানতে হবে, কিন্তু আমাদের জানাটা তাদের থেকে আলাদা ছিল, কারণ আমরা তো ওই মাতৃভাষা বাংলার প্রতি কোনো গুরুত্বই দিইনি। তো আনলাইক দ্য আদার বয়েজ উই উড হ্যাভ টু বিগিন আ নিউ দ্য স্টাডি, আর নিউ, এই আর নিউ মানে নতুন করে যেটাকে শুরু করা, নিউ মানে নতুন, আর নিউ মানে নতুন করে শুরু করা, দ্য স্টাডি অফ বেঙ্গলি, আমাদেরকে বেঙ্গলিকে আবার নতুন করে শুরু করতে হয়েছিল। অ্যান্ড সংস্কৃত, বেঙ্গলি এবং সংস্কৃত দুটো ভাষাকেই। when we joined an Indian school in order to prepare for the matriculation examination, তাহলে আমরা নতুন করে বাংলা এবং সংস্কৃত শুরু করলাম, এবং কখন শুরু করলাম, যখন উই জয়েন্ড অ্যান ইন্ডিয়ান স্কুল, যখন আমরা একটা ভারতীয় স্কুলে জয়েন করেছিলাম, ইন অর্ডার টু প্রিপেয়ার ফর দ্য ম্যাট্রিকুলেশন এক্সামিনেশন, এবং আমরা প্রিপারেশন নেওয়া শুরু করে দিয়েছিলাম কিসের জন্য, মাধ্যমিক পরীক্ষার জন্য। লাস্ট বাট নট লাস্ট, there was the influence of my elder brother who had already left our school and were preparing for the matriculation. দেখো শেষমেশ আমি বলতে পারি যে there was the influence, একটা প্রভাব ছিল, of my elder brother, আমার বড় ভাইয়ের, নেতাজির দাদার আর কি, who had already left our school, যে অলরেডি ওই স্কুল ছেড়ে দিয়েছে, মানে ওই পি স্কুল সে ছেড়ে দিয়েছে, and were preparing, এবং সে প্রিপেয়ার করা শুরু করে দিয়েছে, ফর দ্য ম্যাট্রিকুলেশন এক্সামিনেশনে বসতে হবে সেই স্কুলের জন্য সে পড়াশোনা শুরু করে দিয়েছে ভারতীয় স্কুলে ভর্তি হয়ে। ইন্টারমিডিয়েট অ্যান্ড ডিগ্রি এক্সামিনেশন, মানে ম্যাট্রিকুলেশন, ইন্টারমিডিয়েট, ডিগ্রি এক্সামিনেশন সমস্ত পরীক্ষা সে বসতে চায়, তাই সে তার পড়াশোনা শুরু করে দিয়েছে ভারতীয় স্কুলে। এবং ভারতীয় স্কুলে ভর্তি হলে এবং ভারতীয় স্কুলে এবার যা যা ঘটছে সেই জিনিসগুলো তার মধ্যে চলবে, এবং সেই গল্পগুলো তো সে বলবে, সে আমাদেরকে সেই গল্পগুলো বলতো। কি বলতো, হু স্পোক টু আস অ্যাট হোম, সে বাড়িতে আমাদেরকে বলতো, অফ এ ডিফারেন্ট ওয়ার্ল্ড ইন হুইচ দে মুভড অ্যাবাউট, মানে একটা অন্য রকমের, ডিফারেন্ট একটা অন্য রকমের ওয়ার্ল্ড, বিশ্ব সম্বন্ধে সে আমাদের সামনে জানাতো, সেই স্কুলের কালচার, মানে ব্যাপার স্যাপার সেগুলো আমাদের সামনে বলতো, এবং আমাদের এগুলো দেখে মনে হতো আমরা আবার একটা নতুন ওয়ার্ল্ড সম্বন্ধে জানতে পারছি। ইট উড বি রং টু ইনফার ফ্রম দ্য অ্যাবভ দ্যাট, দেখো কি বলা হচ্ছে, ইট উড বি রং, এটা বলা ভুল হবে, রং মানে ভুল, কি ভুল হবে, টু ইনফার, ইনফার মানে অনুমান করা, মানে আমি এত কিছু বললাম, এই যে বলছে না ফ্রম দ্য অ্যাবভ, অ্যাবভ মানে উপরে, মানে উপরের দিকে আমি অনেক কথা বললাম যে এই স্কুলের এই জিনিসগুলো খারাপ, এই ব্যাপার যেগুলো দেখে আমাদের এই ফিলিংসটা হতে পারে, বা দর্শকের এই ফিলিংসটা হতে পারে যে নেতাজি ওই স্কুলের শুধু খারাপই বলে যাচ্ছে, ঠিক আছে, এইটা অনুমান করলে হবে না যে সে ওই স্কুলের খারাপ বলছে মানে স্কুলের প্রতি তার বিদ্রোহ চলছে, স্কুলটাকে সে পছন্দ করছে না, তার সাবজেক্ট শুধু ছোট ওই একটা স্কুল নয়, সেই স্কুলের মধ্যে দিয়ে পুরো সামগ্রিক পরিবেশটাকে অনুভব করছে, এবং এই রকমই চারিদিকে ঘটছে, সেইটাকে নিয়ে বলছে। মানে এখানে উপরের লেখা দেখে আমরা এটা ফিল করব না যে সে স্কুলের বিরুদ্ধে বিদ্রোহ করছে। দেখো কি বলছে,
যে আই ওয়াজ ইন রিভোল্ট, আই মানে নেতাজি, নেতাজি ওয়াজ ইন রিভোল্ট বিদ্রোহ করছে, এগেনস্ট মাই স্কুল মানে তার স্কুলকে নিয়ে সে বিদ্রোহ করছে, উপরের লেখা দেখে এটা ভাবলে হবে না। স্কুল এনভায়রনমেন্ট মানে স্কুলের পরিবেশ, আফটার আই হ্যাড বিন দেয়ার সাম ইয়ার্স যেখানে আমি কিছু বছর কাটিয়েছি, তাহলে কিছু বছর কাটান ওই স্কুলকে নিয়ে বিদ্রোহ করছি, উপরের লেখা দিয়ে তোমরা যদি এটা ভাবো তাহলে সেটা ভুল হবে। আই ওয়াজ দেয়ার ফর 7 ইয়ার্স আমি সেখানে কত বছর ছিলাম, 7 বছর, ফ্রম 1902 টু 1908 1902 থেকে 1908, and was to all intents and purposes satisfied with my surrounding, was to all intents and purposes satisfied মানে আমার মধ্যে একটা সন্তুষ্টি ছিল, এই যে 7 বছর আমি এখানে কাটিয়েছিলাম, চারপাশে যা যা ঘটেছিল বা আমি তো পরিবেশের সাথে মানিয়ে নিয়েছিলাম নিজেকে, তো সেইগুলো নিয়ে কিন্তু আমি সন্তুষ্ট ছিলাম। The disturbing factors referred to above were passing incidents which did not affect the event tenor of our life। দেখো কি বলা হচ্ছে, দ্য ডিস্টার্বিং ফ্যাক্টর যে সমস্ত ফ্যাক্টর গুলো ছিল যেগুলো ডিস্টার্ব করছিল নেতাজিকে, রেফার টু অ্যাবভ ওয়ার পাসিং ইনসিডেন্ট সেগুলো ছিল ছোটখাটো, এই পাসিং ইনসিডেন্ট মানে এখানে বলছে ছোটখাটো ঘটনা, ওগুলো অতটাও আমাকে সেভাবে প্রভাবিত করতে পারেনি, মানে অতটাও আমাদেরকে সমস্যায় ফেলতে পারেনি। হুইচ ডিড নট এফেক্ট এই যে বলছে না, হুইচ ডিড নট এফেক্ট যেগুলো প্রভাব ফেলতে পারেনি, দ্য ইভেন্ট টেনার অফ আওয়ার লাইফ মানে আমাদের জীবনে অতটাও প্রভাব ফেলতে পারেনি এই স্কুলের ছোটখাটো এই ঘটনাগুলো, মানে বলতে চাইছি এগুলো আমার কাছে অতটাও খুব বড় সমস্যা ছিল না। অনলি টুয়ার্ডস এই টুয়ার্ডস মানে কিন্তু দিকে, হ্যাঁ টু মানে নির্দিষ্ট জায়গা বোঝায় আর টুয়ার্ডস মানে ওই দিকে বোঝায়। অনলি টুয়ার্ডস দ্য এন্ড ডিড আই হ্যাভ আ ভ্যাগিউ ফিলিং, ভ্যাগিউ মানে অস্পষ্ট, আনহ্যাপিনেস অফ ম্যাল অ্যাডাপশন এটা হচ্ছে ম্যাল অ্যাডাপশন, এইটুকু ভেঙে ভেঙে উচ্চারণ করব, এই যে এইটুকু ম্যাল অ্যাডাপশন টু মাই এনভায়রনমেন্ট অ্যান্ড আ স্ট্রং ডিজায়ার টু জয়েন অ্যান ইন্ডিয়ান স্কুল। কি বলা হচ্ছে দেখো, শুধুমাত্র অনলি টুয়ার্ডস দ্য এন্ড ডিড আই হ্যাভ এ ভ্যাগিউ ফিলিংস মানে শেষের দিকে আমার মধ্যে একটা অস্পষ্ট, ভ্যাগিউ মানে অস্পষ্ট, ফিলিংস অনুভব, আনহ্যাপিনেস আমি একটা অসুখী অনুভব করছিলাম, মানে স্কুল লাইফের শেষের দিকে আর কি। অফ ম্যাল অ্যাডাপশন দেখো ম্যাল অ্যাডাপশন মানে অভ্যস্ত না হওয়া, মানে আমি অভ্যস্ত হতে পারছি না এই স্কুলের পরিবেশ, 15% হচ্ছে ইন্ডিয়ান, বাকি সব অ্যাংলো ইন্ডিয়ান, তাদেরকে অনেক কিছুতে ভালো জায়গায় ভালো জিনিসগুলোর জন্য তারা রয়েছে, কিন্তু আমাদেরকে সেই ভালো জিনিসগুলো দেওয়া হচ্ছে না, তো এই জিনিসগুলোর জন্য আমি নিচের ভেতর থেকে ফিল করছিলাম, আমি একটা ম্যাল অ্যাডাপশন অনুভূতি আমার মধ্যে চলছিল যে আমি অভ্যস্ত হতে পারছিলাম না টু মাই এনভায়রনমেন্ট আমার পরিবেশের সাথে, অ্যান্ড আ স্ট্রং ডিজায়ার এবং তখনই একটা স্ট্রং ডিজায়ার আসে, একটা ইচ্ছা শক্তি আসে কিসের, টু জয়েন অ্যান ইন্ডিয়ান স্কুল আমি একটা ভারতীয় স্কুলে জয়েন হতে চাই, এই ইচ্ছাটা আমার মধ্যে তখন খুব বেশি পরিমাণে জেগেছিল। এটাই ঘটে যে কোনো জায়গা পড়া ছেড়ে দেওয়ার আগে, এই জিনিসটাই ঘটে যে এই জায়গাটাই মানিয়ে নিতে পারছি না, আমার ভালো লাগছে না, তখনই নতুন একটা জায়গা খোঁজে মানুষ, ঠিক এইরকম নেতাজি তখন ফিল করছিল আমি একটা ভারতীয় স্কুলে ভর্তি হতে চাই। হোয়ার যেখানে, সো আই থট আমি ভেবেছিলাম মানে আমার মনে হতো, আই উড ফিল মোর অ্যাট হোম আমি ঠিক স্বাচ্ছন্দ্য ফিল করবো, এখানে মোর অ্যাট হোম মানে বাড়ির মতো ফিল করবো এরকমটা নয়, এখানে বলতে যাচ্ছে আমি একটা স্বাচ্ছন্দ্য ফিল করবো মানে যেখানে এই ভেদাভেদ জিনিসগুলো থাকবে না। অ্যান্ড স্ট্রংলি এনাফ মানে এই অ্যান্ড স্ট্রংলি এনাফ এটার মানে হচ্ছে অদ্ভুত ভাবে, হোয়েন ইন জানুয়ারি যখন জানুয়ারি মাস আসলো 1909 মানে 1909, আই সুক হ্যান্ডস এই যে সেক মেলানো তার পাস্ট ফর্ম হচ্ছে সুক, তাহলে আমি মিলিয়েছিলাম হাত উইথ আওয়ার হেডমাস্টার আমার হেডমাস্টারের সাথে, অ্যান্ড সেইড এবং বলেছিলাম গুড বাই বিদায়, টু দ্য স্কুল স্কুলকে বিদায় জানিয়েছিলাম, দ্য টিচার্স অ্যান্ড দ্য স্টুডেন্টস তাহলে স্কুলকে বিদায় জানিয়েছিলাম, টিচারগুলোকে বিদায় জানিয়েছিলাম এবং আমার সহপাঠীদের বিদায় জানিয়েছিলাম, সেই সময় আমি আমার হেডমাস্টারের সাথে হাত মিলিয়েছিলাম, তাহলে ওই সময়ের অনুভূতিটা কেমন হবে, একটা দুঃখী দুঃখী ফিল হবে না, এত বছর স্কুলে কাটিয়েছি চলে যেতে হচ্ছে। আই ডিড সো উইদাউট এনি রিগ্রেট কিন্তু আমার মধ্যে কোনো রকম রিগ্রেট ফিল হয়নি, দুঃখ ফিল হয়নি ওই সময়। উইদাউট আ মোমেন্টারি প্যাং আমার মধ্যে কোনো রকম মানে অনুশোচনা, মোমেন্টারি প্যাং মানে অনুশোচনা, কোনো রকম দুঃখ হয়নি কোনো রকম অনুশোচনাও হয়নি যে সেটা নিয়ে আবার
কষ্ট হবে, একটা ভাবছি ওই স্কুলটায় কতগুলো দিন কাটালাম, সেই রকম কোনো কিছু ফিলিংস আমার মধ্যে আসেনি। অ্যাট দ্যাট টাইম, সেই সময়, ইট ওয়াজ কোয়াইট ইম্পসিবল ফর মি টু আন্ডারস্ট্যান্ড হোয়াট হ্যাড গন রং উইথ মি। কি বলা হচ্ছে, অ্যাট দ্যাট টাইম, সেই সময়, ইট ওয়াজ কোয়াইট ইম্পসিবল, এটা ইম্পসিবল ছিল মানে কিছুটা অসম্ভব ঘটনা, ফর মি আমার জন্য, টু আন্ডারস্ট্যান্ড আমি বুঝতে মানে টু আন্ডারস্ট্যান্ড হোয়াট হ্যাড গন রং উইথ মি, আমার সাথে কোন রং জিনিসটা হচ্ছে সেটা বোঝার বয়স, সেই বয়সটা আমার ছিল না। অনলি ফ্রম দিস ডিস্টেন্স অফ টাইম অ্যান্ড উইথ দ্য হেল্প অফ অ্যান অ্যাডাল্ট মাইন্ড ক্যান আই নাও অ্যানালাইজ সাম অফ দ্য ফ্যাক্টরস দ্যাট হ্যাড বিন অ্যাট ওয়ার্ক। দেখো সেই সময় তো সে ছোট ছিল, সে তো বুঝতে পারছে না কোনটা ঠিক কোনটা ভুল। তাহলে নেতাজি কিন্তু এই যে লিখেছে, এটা কিন্তু সেই সময় লেখেনি, আমরা জানি বড় বয়সে লিখেছে। তাহলে বড় বয়সে এই জিনিসগুলো ফিল করা যায় যে ছোট বয়সে আমার মধ্যে কেন এই জিনিসগুলো ঘটছিল। তাই কি বলছে, অনলি ফ্রম দিস ডিস্টেন্স মানে অনেক সময় পরে, মানে এখনের সময় বলা হচ্ছে যে অনেক কটা দিন পরে, উইথ দ্য হেল্প অফ অ্যান অ্যাডাল্ট মাইন্ড, অ্যাডাল্ট মানে পরিপূর্ণ মস্তিষ্ক যখন তৈরি হয়, অ্যাডাল্ট মানে বড় বয়স যেটাকে বলে, মানে মাইন্ডটা এবার আমাদের ঠিকঠাক, আমরা এবার বুঝি কোনটা ঠিক কোনটা ভুল। সেই অ্যাডাল্ট মাইন্ড ক্যান আই নাও অ্যানালাইজ, এখন আমি অ্যানালাইজ করতে পারছি, সাম অফ দ্য ফ্যাক্টরস, এই ফ্যাক্টরগুলো এবার আমি বুঝতে পারছি, দ্যাট হ্যাড বিন অ্যাট ওয়ার্ক, যে ফ্যাক্টরগুলো কাজ করছিল, মানে কোন জিনিসের জন্য আমার মধ্যে এইরকম ফিলিংস হচ্ছিল, আমি একটা অস্বস্তি ফিল করছি, আমার ভালো লাগছে না, আমি বেরিয়ে আসলাম, তাদের সাথে হাত মেলালাম, কোন রকম দুঃখ অনুশোচনা হলো না, সেগুলো আমি তখন বুঝিনি, কিন্তু এখন ফিল করতে পারছি কেন আমার মধ্যে তখন এই দুঃখ অনুশোচনা এসব আসেনি। So far as studies were concerned, দেখো এবার যদি so far as studies were concerned, যদি পড়াশোনা নিয়ে কিছু বলতে হয়, my record during this period মানে সেই সময়, পিরিয়ড মানে সময়, তাহলে সেই সময় was satisfactory, একদম ঠিকঠাক ছিল, আমার পড়াশোনার রেকর্ড সেই সময় ঠিকঠাক ছিল, বিকজ কারণ I was usually at the top, আমি একদম প্রথম হতাম স্কুলে, তাহলে পড়াশোনা নিয়ে কিছু বলতে হবে না, পড়াশোনায় আমি তখন ভালোই ছিলাম। বাট কিন্তু as I did badly in sports, কিন্তু আমি খেলাধুলায় খুব একটা ভালো ছিলাম না। এখান থেকে প্রশ্ন আসতে পারে, নেতাজি কিসে ভালো ছিল ছোটবেলায়, কিসে ভালো ছিল না, এবং কেন সে ছিল না, কেন সে এরকম করছিল। বাট as I did badly in স্পোর্টস, কিন্তু আমি খেলাধুলায় খারাপ ছিলাম। and did not play any part in the boats that took place, এবং কোন রকম খেলায় আমি অংশগ্রহণ করতাম না, এটা স্বাভাবিক ব্যাপার, যে যেটা পছন্দ করে না সে সেই ধরনের জিনিসের মধ্যে কখনোই অংশ নিতে চাইবে না, তাই সেই প্লের মধ্যে সে কোন রকম ভাবেই নিজেকে জুড়তো না। and as studies did not have the importance which they have usually in an Indian school, এবং দেখো এই জায়গাটা কি বলা হচ্ছে, ইংলিশ মিডিয়াম স্কুলে বলছে and as studies did not have the importance, পড়াশোনাটাকে ওই স্কুলগুলোয় খুব বেশি গুরুত্ব দেওয়া হতো না, which they have usually in an Indian school, কিন্তু ভারতীয় স্কুলগুলোতে সেই সময় পড়াশোনাকে বেশি গুরুত্ব দেওয়া হতো, ওই স্কুলে পড়াশোনার সাথে সাথে বাকি অ্যাক্টিভিটি খুব বেশি দেখা হতো, খেলাধুলাকে দেখা হতো, কিন্তু ইন্ডিয়ান স্কুলগুলোতে শুধুমাত্র পড়াশোনায় একদম বল প্রয়োগ করা হতো। I came to cherish a poor opinion of myself, তাহলে নিজেকে নিয়ে, তাহলে আমি নিজেকে নিয়ে একটা খারাপ পুয়ার ওপিনিয়ন, আমার নিজের মধ্যে একটা কেমন হীনমন্যতা, একটা খারাপ একটা অনুভূতি সবসময় কাজ হতো, মনে হতো আমি এটা পারি না, আমি এটা পারি না, মানে কেমন একটা হীনমান্যতা, আমি পারবো না, হয়তো চেষ্টা করলেও পারবো না, এই ধরনের জিনিসগুলো, এবং নিজেকে খুব নিচু লাগতো, ছোট লাগতো, ঠিক আছে, এইরকম ফিলিংস তার মধ্যে হতো, নিজেকে নিয়ে তার এইরকম ফিলিংস ছিল। দ্য ফিলিং অফ ইনসিগনিফিকেন্স অফ ডিফিডেন্স টু হুইচ আই হ্যাভ রেফার্ড বিফোর, দেখো কি বলা হচ্ছে, দ্য ফিলিং অফ ইনসিগনিফিকেন্স, ইনসিগনিফিকেন্স মানে তুচ্ছতা, তাহলে আমি যে নিজেকে নিয়ে একটা তুচ্ছতা ফিল করতাম, মানে তুচ্ছতার একটা ফিলিংস অফ ডিফিডেন্স, ডিফিডেন্স মানে অবিশ্বাস, এবং আমার মধ্যে একটা অবিশ্বাস কাজ করতো, টু হুইচ আই রেফার্ড বিফোর, যেটা নিয়ে আমি এর আগেও বলেছি, কন্টিনিউড টু হান্ট মি, কন্টিনিউ আমাকে হান্ট করতো, মানে আমাকে তাড়া করে বেড়াতো, মানে সেইগুলোকে নিয়ে আমি ভয় পেতাম, আমার ভয় লাগতো। হ্যাভিং জয়েন্ট দ্য লোয়েস্ট স্ট্যান্ডার্ড আই হ্যাড প্রবাবলি গট ইনটু দ্য
habit of looking up to others and of looking down upon myself. তো কি বলা হচ্ছে, হ্যাভিং জয়েন দ্য লোয়েস্ট স্ট্যান্ডার্ড, যখন আমি লোয়েস্ট স্ট্যান্ডার্ডে জয়েন করলাম, মানে স্কুলে ভর্তি হওয়ার পর সবাই তো প্রথম ক্লাসটা তো নিচু ক্লাসে হয়, বাকিরা সব সিনিয়র হয়। তাহলে যখন আমি স্কুলে ভর্তি হয়েছিলাম নিচু ক্লাসে, আই হ্যাড প্রবাবলি গট ইনটু দ্য হ্যাবিট অফ লুকিং আপ টু আদার্স, মানে আমার মধ্যে একটা হ্যাবিট হয়ে দাঁড়িয়েছিল যে আমি সবাইকে একটু ওপর উঁচু নজরে দেখতাম, যে সবাই আমার থেকে মনে হয় খুব ভালো। অ্যান্ড অফ লুকিং ডাউন আপন মাইসেলফ, এবং নিজেকে লুকিং ডাউন, এবং নিজেকে নিচু ভাবে দেখতাম যে আমি হয়তো পারবো না, আমি হয়তো পারি না। কনসিডারিং এভরিথিং, এই সমস্ত কিছু কনসিডার করার পর, মানে সমস্ত কিছু এত কিছু জানার বোঝার পর, I should not send an Indian boy or girl to such a school now. এই এত কিছুর পরেও যদি আমাকে বলতে হয় আমি কোন রকম ভারতীয়, যে ইন্ডিয়ান ভারতীয় বয় বা গার্ল, ছেলে বা মেয়ে, কাউকেই এই টু সাচ আ স্কুল নাও, এই ধরনের স্কুলে এই যে সেন্ড করব না, পাঠাতে চাইবো না। The child will certainly suffer from a sense of maladaptation and from consequent unhappiness, especially if he or she is of a sensitive nature. কি বলা হচ্ছে দেখো, the child will certainly suffer, দেখো কোনো একটি বাচ্চা যদি স্কুলে ভর্তি হয়, ওই ধরনের স্কুলে কোনো ভারতীয় বাচ্চা যদি ভর্তি হয়, তাহলে the child will certainly suffer, সেই বাচ্চাটা নিশ্চিতভাবে সাফার করবে from a sense of maladaptation, তার মধ্যে একটা maladaptation কাজ করবে। একটু আগে বললাম এর মানে কি, maladaptation মানে অভ্যস্ত হতে না পারা, মানে আমি ওদের সাথে মানিয়ে নিতে পারছি না, মানিয়ে না নিতে পারার একটা যে কষ্ট, সেই কষ্টটা কিন্তু সে সাফার করবে কোন একটা ভারতীয় ছেলে যদি ওই ধরনের স্কুলে ভর্তি হয়। অ্যান্ড ফ্রম কনসিকুয়েন্ট আনহ্যাপিনেস, এবং তার মধ্যে কিন্তু একটা আনহ্যাপিনেস, বুঝতে পারছি, আনহ্যাপিনেস কাজ করবে, স্পেশালি ইফ হি অর সি ইজ অফ আ সেন্সিটিভ নেচার। এবং এই যে ব্যাপারগুলো বলা হচ্ছে, আনহ্যাপিনেস, ম্যালঅ্যাডাপশন, সাফার, এগুলো কারা করবে, কোন ভারতীয় সন্তানরা করবে, যারা সেন্সিটিভ নেচার স্বভাবের হবে, মানে যার মধ্যে সেন্সিটিভ ব্যাপার থাকবে, মানে যারা একটু বোঝে, যাদের কেউ একটু কিছু বললে যাদের একটু রাগ হয়, মানে এই ধরনের, মানে পাষাণ নয়, সেই ধরনের ছেলেমেয়েরা কিন্তু এখানে গিয়ে একটা সাফার করবে, যারা সেন্সিটিভ নেচারের হবে, তাদের কাছে কিন্তু এখানে অনেক সমস্যা হবে। আর কিছু থাকে না বাচ্চা কাছে, ধর কে কিচ্ছু যায় আসে না, আমি আমার মতো কাজ করি, তাদের কিছু হবে না, তাদেরকে নিয়ে নেতাজি কিছু বলছে না। I should say the same of the practice of sending Indian boys to public school in England, which prevailed and still prevails in certain aristocratic circle in India. I should say, আমি বলবো, কি বলবো, the same of the practice, একই ধরনের প্র্যাকটিস চলছে, অভ্যাস চলছে, কিসের অভ্যাস, of sending Indian boys, ভারতীয় ছেলে মেয়েকে সেন্ড করা হচ্ছে, পাঠানো হচ্ছে, টু পাবলিক স্কুল, এই ধরনের স্কুলগুলোতে, পাবলিক স্কুলস ইন ইংল্যান্ড, ইংল্যান্ডের মতো পাবলিক স্কুলগুলোতে ভারতীয় ছেলে মেয়েদেরকে পাঠানো হচ্ছে। পাঠানোর যে প্র্যাকটিস, যে অভ্যাস, হুইচ প্রিভেইলড, মানে এগুলো নিয়ে যে বেশি, প্রিভেইলড মানে প্রাধান্য পাওয়া, বেশি পরিমাণে প্রাধান্য পাওয়া, and still prevails in certain aristocratic circle in India, মানে অ্যারিস্টোক্রেটিক মানে বনেদি, বড় লোক, তাহলে বড় লোক সার্কেল ভারতের, সেই সময় তো ভারতে অনেক বড় লোক ফ্যামিলি ছিল, সেসব বড় লোক ফ্যামিলির যে সমস্ত বাচ্চাদেরকে এই সমস্ত স্কুলে পাঠাচ্ছে, এবং পাঠানোর যে প্রবণতা, যে আমার ছেলে মেয়ে কেন ভারতীয় একটা কমার্স স্কুলে পড়বে, ওই স্কুলে তাকে পড়াতে হবে, তাহলে সে নাই ভালো হবে, তাদের উদ্দেশ্যেও নেতাজির একই রকম মেসেজ, যে তাদেরকেও আমি বলবো ওদের ওই স্কুলে পাঠানোটা ঠিক নয়। কেন ঠিক নয় তা নিয়ে নেতাজি উপর অনেক কিছু বলেছে, সেগুলো পড়ে বুঝে নাও। ফর দ্য সেম রিজন, একই কারণ, মানে শুধুমাত্র ওই বড় লোকরা ওই স্কুলে না পাঠাক শুধু এইটুকু বলে আমি থামবো না, আর কি ঘটছে, আরো তো ভারতবর্ষে এমন ঘটছে, ওদের ওই কালচারটাকে নেওয়ার চেষ্টা করছে বড় লোক ভারতীয়রা। ফর দ্য সেম রিজন, মানে একই কারণে, আই স্ট্রংলি কন্ডেম, আমি নিন্দা করব, the move taken by certain Indians to start Indian schools run by English teachers on the lines of English public schools. দেখো কি বলা হচ্ছে, for the same reason, একই কারণে,
আই স্ট্রংলি কন্ডেম, আমি নিন্দা করব, দ্য মুভ টেকেন বাই সার্টেন ইন্ডিয়ানস, মানে কিছু কিছু ভারতীয় যেটা করছে, কি করছে, টু স্টার্ট ইন্ডিয়ান স্কুল, ভারতে কিছু স্কুল খুলছে, কিছু স্কুল খুলছে, রান বাই ইংলিশ টিচার, যেখানে শিক্ষকতা কে করছে, ইংলিশ টিচাররা, বিভিন্ন ইংলিশ টিচাররা সেখানে পড়াচ্ছে, সেই ইংলিশ টিচারদের দ্বারা তৈরি স্কুল বিভিন্ন বড়লোক ভারতীয়রা তৈরি করছে, অন দ্য লাইন্স অফ ইংলিশ পাবলিক, এবং সেই স্কুলের সমস্ত লাইন মানে সমস্ত কিছু আর কি তৈরি করা হচ্ছে ইংলিশ পাবলিক স্কুলের আদলে, মানে ইংল্যান্ডের স্কুলগুলো যে আদলে তৈরি হয়, সেই স্কুলের পাঠ্যক্রমে যেরকম জিনিস রয়েছে সেই পাঠ্যক্রম নিয়ে তারা তো করছে, ঠিক আছে, তারা তাদেরটা তো করবে, কিন্তু ভারতীয়রাও এরকম করছে, তারা চাইছে যে বড়লোক ঘরের বাচ্চাদেরকে এই স্কুলে পড়াবে, ঠিক আছে, অনেক রোজগার হবে, তাই কি করছে, পাঠ্যক্রমটা ওই বিদেশি পাঠ্যক্রম মানে ওই ইংল্যান্ডের পাঠ্যক্রমটা বইয়ের মধ্যে সাজাচ্ছে, সেই রকম একটা ইংলিশ স্কুল তৈরি করছে এবং সেই স্কুলে হায়ার করছে ওই ইংল্যান্ডের টিচারদেরকে। এই কাজগুলো যারা করছে তাদেরকেও নেতাজি তাদেরকেও নিন্দা করছে, মানে ধিক্কার জানাচ্ছে, এটা ঠিক হচ্ছে না, এটা করবে না তোমরা। It is possible that some boys, for example, those who are mentally extrovert, দেখো এখানটা কি বলা হচ্ছে, it is possible, এটা সম্ভবত, that some of boys, কিছু ছেলে, for example, those who are mentally extrovert, যারা মানে মেন্টালি এক্সট্রোভার্ট, এক্সট্রোভার্ট মানে বহির্মুখী, মানে যে সমস্ত ছেলেদের বা মেয়েদের মধ্যে একটা বহির্মুখী ভাব থাকে, যে বিদেশে যাব, বিদেশি পড়াশোনার মধ্যে নিজেকে আবদ্ধ করব, বিদেশি জীবনযাপন কাটাবো, তাদের কাছে এইসব স্কুল ঠিকঠাক, তাদের কাছে সমস্যা হবে না। মে নট সাফার ফ্রম আ ফিলিং অফ ম্যাল অ্যাডাপশন, এই যে বলা হচ্ছে না, তারা কিন্তু এই ম্যাল অ্যাডাপশন মানে অভ্যস্ত হতে পারছি না, এই ফিলিংসটা তাদের মধ্যে কাজ করবে না, করবে যাদের ভাবনা বহির্মুখী, যারা বিদেশেই থাকতে চায়, বিদেশেই পড়তে চায়, বিদেশি কালচারকে নিতে চায়, তাদের কাছে এই স্কুল কোনো রকম সমস্যা করবে না। অ্যান্ড মে ফিল কোয়াইট হ্যাপি, এবং তারা হ্যাপি অনুভব করবে, তারা দুঃখী অনুভব করবে, তাহলে কোয়াইট হ্যাপি ইন সাচ অ্যান এনভায়রনমেন্ট, তাহলে এরকম পরিবেশ যখন তারা পাবে তারা কিন্তু এতে সুখ অনুভব করবে, তারা কখনোই এই যে ম্যাল অ্যাডাপশন তাদের মধ্যে আসবে না, মানে অভ্যস্ত হতে পারছি না এই ভাবনাটা তাদের মধ্যে হবে না, কারণ তাদের সবসময় চিন্তা ভাবনা এটাই থাকে, আমরা বাইরে থাকবো, বাইরে গিয়ে পুরো বাইরের কালচারকে নেবো, এইরকম। বাট কিন্তু ইন্ট্রোভার্ট চিলড্রেন মানে যারা অন্তর্মুখী বাচ্চা কাচ্চা, যারা দেশে থাকতে চায়, আর বাউন্ড টু সাফার, তারা কিন্তু সাফার করবে, অ্যান্ড ইন দ্যাট ইভেন্ট দ্য রিয়াকশন এগেইনস্ট দ্য সিস্টেম, এবং তারা কিন্তু রিয়াকশন করবে সিস্টেমের বিরুদ্ধে, এগেইনস্ট, বিরুদ্ধে, অ্যান্ড অল দ্যাট ইট স্ট্যান্ডস ফর ইজ বাউন্ড টু বি হোস্টাইল, এবং তাদের মধ্যে কিন্তু একটা শত্রুতাপূর্ণ মানসিকতা জন্মাতে শুরু করবে, কারণ তারা সবসময় দেশের ভালো চায়, দেশেই থাকতে চায়, দেশেই কিছু করতে চায়, কিন্তু তাদেরকে বিদেশি সব জিনিসপত্র পড়ানো হচ্ছে, তারা কিন্তু সবসময় প্রতিবাদ করবে। অ্যাপার্ট ফ্রম দি সাইকোলজিক্যাল কনসিডারেশন, এই যে সাইকোলজিক্যাল কনসিডারেশন মানে এই যে কথাগুলো বলা হলো, এগুলো সব তো মনস্তাত্ত্বিক কথাবার্তা, মানে একটা ফিল অনুভবের মধ্যে দিয়ে বলছে নেতাজি, যদি আমি এইগুলো থেকে অ্যাপার্ট করা হয়, যে না এই ধরনের মনস্তাত্ত্বিক কথাবার্তার কোনো প্র্যাকটিক্যাল কোনো জ্ঞান নেই, কোনো ধারণা নেই, এইসব কথা বলে বেকার লাভ নেই, আসল ফ্যাক্ট বলো, কেন এরকমটা তোমরা বলছো, কেন এরকমটা নেতাজি বলছে, তাহলে আসল ফ্যাক্ট যদি বুঝতে হয় তাহলে নেতাজি কি বলছে দেখো, এ সিস্টেম অফ এডুকেশন, এডুকেশন এই যে সিস্টেমটা বানানো হয়েছে, হুইচ ইগনোরস ইন্ডিয়ান কন্ডিশন, যে এডুকেশন সিস্টেমের মধ্যে ইগনোর করা হচ্ছে ভারতীয় কন্ডিশনকে, সমাজকে, মানে ভারতীয় পরিস্থিতিকে, ইন্ডিয়ান রিকোয়ারমেন্টস অ্যান্ড ইন্ডিয়ান হিস্ট্রি, মানে ইন্ডিয়ান রিকোয়ারমেন্টস মানে ভারতীয়দের প্রয়োজনীয়তা, অ্যান্ড ইন্ডিয়ান হিস্ট্রি ভারতের ইতিহাস, অ্যান্ড সোশিওলজি ভারতের সোশিওলজি সমাজবিজ্ঞান, ইজ টু আনসাইন্টিফিক টু কমেন্ড ইটসেলফ টু এনি রেশিওনাল সাপোর্ট, রেশিওনাল মানে যাদের মধ্যে একটু বোধ বুদ্ধি আছে, কি বুঝলাম এই জায়গাটাতে, অ্যাপার্ট ফ্রম দিস সাইকোলজিক্যাল কনসিডারেশন, যদি আমরা মনস্তাত্ত্বিক দিকের ভাবনার বাইরে গিয়ে যদি দেখি, এ সিস্টেম এমন একটা সিস্টেম অফ এডুকেশন শিক্ষা ব্যবস্থার, হুইচ ইগনোর যে শিক্ষা ব্যবস্থাটা ইগনোর করছে ইন্ডিয়ান কন্ডিশন ভারতের কন্ডিশনকে, মানে ভারতের পরিস্থিতিকে,
ইন্ডিয়ান রিকোয়ারমেন্টস, ভারতীয়দের যা যা প্রয়োজন সেই প্রয়োজনীয়তার ভিত্তিতে যে শিক্ষা দরকার সেই শিক্ষাটা এখানে দেওয়া হচ্ছে না। অ্যান্ড ইন্ডিয়ান হিস্ট্রি, ভারতের ইতিহাসকে এখানে ইগনোর করা হচ্ছে। অ্যান্ড সোশিওলজি, ভারতের সমাজ ব্যবস্থাকে ইগনোর করা হচ্ছে। ইজ টু আনসাইন্টিফিক, এবং এটি একটা অবৈজ্ঞানিক জিনিস। টু কমেন্ডেড ইটসেলফ টু এনি রেশনাল সাপোর্ট, এই যে যে কোনো মানুষ কমেন্ট করবে, কোন ধরনের সেই মানুষগুলো যারা এর বিরুদ্ধে কথা বলবে, যাদের কাছে এগুলো ঠিকঠাক লাগবে না, যারা এই রেশিওনাল মানে যাদের মধ্যে একটু বোধ বুদ্ধি জ্ঞান আছে, তারা কিন্তু এগুলোকে নিয়ে কথা বলবে, তাদের কাছে এই জিনিসগুলো একদমই ঠিক লাগবে না। কারণ ভারতের ছেলে, ভারতের সন্তান, ভারতের লোক ভারত সম্বন্ধে আগে জানবে। সে ভারত সম্বন্ধে কিছু জানছে না, বাইরের দেশ সম্বন্ধে পড়ছে, তাহলে সে যদি ভবিষ্যতে চাকরি বাকরি করে, তাকে যদি ভারতে চাকরি দেওয়া হয় ঠিক হবে? সে তো ভারত সম্বন্ধে জানেই না কিছু, তাই না? তাহলে ভারতের সন্তানরা ওই দেশে যাবে চাকরি করতে, তাহলে তো ভারতবর্ষ থাকবেই না। সেটা ভারতবর্ষ হোক বা যে কোনো দেশ হোক, সেই মাটিটাকে আগে জানতে হবে, সেই ভূপ্রকৃতিটাকে আগে জানতে হবে, যেটা এই ধরনের স্কুলে দেওয়া হতো না। দ্য প্রপার সাইকোলজিক্যাল অ্যাপ্রোচ ফর আ কালচারাল রিপ্রোচমেন্ট বিটুইন দ্য ইস্ট অ্যান্ড দ্য ওয়েস্ট ইজ নট টু ফোর্স ইংলিশ এডুকেশন অন ইন্ডিয়ান বয়েজ হোয়েন দে আর ইয়াং। দেখো কি বলা হচ্ছে, এবার ভুল ধরলো নেতাজি, এবার তাহলে তুমি বলো ঠিকটা কি? কি বাচ্চাদের জন্য কোনটা ঠিক, কখন ওরা পড়বে, কখন ওরা পশ্চিম দুনিয়া সম্বন্ধে কখন তাদের জানা উচিত, ঠিকটা বলো। দেখো ঠিকটা বলা হচ্ছে, দ্য প্রপার সাইকোলজিক্যাল অ্যাপ্রোচ, যদি একটা সাইকোলজিক্যাল অ্যাপ্রোচ দেখতে হয় ফর আ কালচারাল রিপ্রোচমেন্ট বিটুইন, মানে দ্য ইস্ট অ্যান্ড ওয়েস্ট, ইস্ট মানে পশ্চিম, ওয়েস্ট এই ইস্ট মানে পূর্ব, ওয়েস্ট মানে পশ্চিম, তাহলে পূর্ব পশ্চিমের মধ্যে যদি কালচারাল একটা জিনিস যদি আমাদের ছেলে মেয়েদের মধ্যে শেখাতে হয়, ইজ নট টু ফোর্স ইংলিশ, সেগুলো জোর করে ইংলিশের মধ্যে দিয়ে শেখালে হবে না। ইংলিশ এডুকেশন অন ইন্ডিয়ান বয়েজ, ভারতীয় ছেলে মেয়েদের, হোয়েন দে আর ইয়ং, যখন তারা ইয়ং, যখন তারা ছোট, তখন তাদেরকে জোর করে এই ইংলিশ এডুকেশনকে জোর করে পড়িয়ে পূর্ব পশ্চিম সম্বন্ধে জানানোর মানে একত্রিত করার চেষ্টাটা করাটা উচিত নয়, কারণ ওরা তো ছোট, তারা তো এসব কিছু বোঝে না। তাহলে এই শিক্ষাটা ছোটবেলার জন্য ঠিকঠাক নয়, তাহলে কোন সময়ের জন্য ঠিকঠাক? বাট টু ব্রিং দেম ইনটু ক্লোজ পার্সোনাল, তারা একদম কাছাকাছি আসবে, এই জিনিসগুলো তারা শিখবে, পূর্ব পশ্চিমের কালচার তারা শিখবে, কখন শিখবে? ক্লোজ পার্সোনাল কন্ট্যাক্ট উইথ দ্য ওয়েস্ট হোয়েন দে আর ডেভেলপড, যখন তারা ডেভেলপ করবে, যখন তারা বড় হবে, তখন তারা পূর্ব পশ্চিম জিনিসগুলো শিখুক, যে পূর্বের দেশগুলোতে কিরম ভাবে মানুষ জীবন কাটাচ্ছে, পশ্চিমের দেশগুলোর মধ্যে কি রয়েছে, বড় অবস্থায় এগুলো তাদেরকে শেখাতে হবে। কেন বড় অবস্থায় শেখানো হবে? সো দ্যাট, যাতে দে ক্যান জাজ, তারা জাজ করতে পারে, ফর দেমসেলভস, নিজেদের বিষয় নিয়ে জাজমেন্ট করতে পারে, হোয়াট ইজ গুড, কোনটা ঠিক, অ্যান্ড হোয়াট ইজ ব্যাড, কোনটা ভুল, ইন দ্য ইস্ট, পূর্বে, অ্যান্ড ইন দ্য ওয়েস্ট, পশ্চিমে। তাহলে বড় অবস্থায় এই বিদেশি এডুকেশন দরকার আছে। কারণ এবার এটা করলে হবে না, না বড় হয়েছে আমরা বিদেশি এডুকেশন পড়বো কেন, না সেটাও ভুল হবে। বড় হয়েছি, আপডেটেড বিদেশি এডুকেশন তখন আমাদের পড়তে হবে, কারণ বড়দের মাইন্ডটা একটু স্ট্রং হয়, তারা একটু ক্যালকুলেশন করতে পারে, এবং তখন যদি বিদেশি এই পড়াশোনার মধ্যে তারা নিজেদেরকে নিয়ে যায়, তাহলে বুঝতে পারবে যে আমাদের এখানে কি হচ্ছে, ওই একই জিনিস ওদের ওখানে কি হচ্ছে, তাহলে কোনটা ঠিক, এটা ঠিক না ওটা ঠিক, যেটা ঠিক আমরা সেটাকে নেব। সেই ভেদাভেদ করার ভাবনা, মানে সেই ক্ষমতাটা এটা বড়দের মধ্যে থাকে, বাচ্চাদের মধ্যে থাকে না। তাই বলছে যখন তারা বড় হবে তখন আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে পূর্ব পশ্চিমের জিনিসগুলো আনা উচিত, তখন তারা নিজেরা ডিসিশন নিতে পারবে যে কোনটা ঠিক কোনটা ভুল। কিন্তু ছোটবেলায় লো ইয়াং এজে এটা কিন্তু একদমই ঠিক নয়। তো এই বলে নেতাজি তার এই অটোবায়োগ্রাফির এই ছোট্ট একটা পার্ট শেষ করলো, যেটা আমাদের ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টারের র্যাপিড রিডারের মধ্যে রয়েছে। ঠিক আছে, সবাই বুঝতে পেরেছে? জটিলতা রয়েছে, কিন্তু সহজভাবে ভেঙে ভেঙে পড়লে সহজ, কারণ লাইনগুলো দেখো, এক একটা লাইন কিন্তু একটা সেন্টেন্সে গিয়ে কিন্তু শেষ হচ্ছে না, অনেকটা বড়। তো আমরা যদি ধীরে ধীরে জিনিসগুলো ভেঙে ভেঙে বুঝি তাহলে বুঝতে পারবে, এবং একটা ওয়ার্ডের মধ্যে দিয়ে কিন্তু সেই ওয়ার্ডের তুমি এক্সাক্ট বেঙ্গলি মিনিং করলে কিন্তু কোনো অর্থ পাবে না, পুরো লাইনটা পড়ে একটা ওভারঅল ভাবনা নিতে হবে যে কি বলতে চাইছে, এবং সেটাই কিন্তু এখান থেকে আমরা পাচ্ছি। আচ্ছা, এবার এখান থেকে যে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো সেগুলো সবাইকে দেয়া হবে, এবং সেগুলো আমরা ধীরে ধীরে পড়া দেব, এবং পরীক্ষায় কমন পাবো, ভালো পরীক্ষা সবাই দেবো।
আজকের ক্লাস এখানেই শেষ করছি।